যাকে তুমি এতদিন স্বামী ভেবে আসছো সে তোমার স্বামীর বড় ভাই, তোমার স্বামী না। 2 দিন পর আমার ফুফাতো ননদের বিয়ে। শ্বশুর শাশুড়ি সকলেই চলে গেছে ফুপু শাশুড়ির বাসায়। আমার শাশুড়ির মেয়ে নেই, 2 ছেলে। বড় ছেলে অরুণ, ছোট ছেলে আকাশ। আমার নাম মেহরিশ। আমার একটা ছোট বোন আছে, নাম মান্নাত। আমার বোন আমার থেকে 3 বছরের ছোট। শাশুড়ির বড় ছেলের সাথে 6 মাস আগে আমার বিয়ে হয়। বিয়ের দিনই আমার স্বামী আর তার ছোট ভাই কোনো একটা কাজের জন্য কানাডা চলে যায়। তারপর থেকে আজ পর্যন্ত তার সাথে আমার কোনো কথা হয়নি। বিয়েতে আমার এমনিতেও মত ছিল না, বাবার জন্য বিয়েটা করতে হয়েছে। এক প্রকার জোর করেই বিয়ে দেওয়া হয়েছিল আমাকে। আমার হাজবেন্ডকে আমি আগে থেকেই চিনতাম, আমার বাবার বন্ধুর ছেলে। তাদের বাসায় বিয়ের আগেও অনেকবার গিয়েছি। বিয়ের আগে আমার হাজবেন্ডের সাথে আমার আর আমার বোনের সম্পর্ক ছিল ভাই বোনের মতো। তার বোন নেই আর আমাদের ভাই নেই, কিন্তু বাবা আর শ্বশুর নাকি আমাদের বিয়ে ছোটবেলা থেকে ঠিক করে রেখেছিল। এই বিয়েতে অরুণ ভাইয়েরও মত ছিল না, বিয়ের দিন থেকে আজ পর্যন্ত। আমি কোনো খোঁজও নেইনি, আর অরুণ ভাইও নিজে থেকেও কোনো খোঁজ নেয়নি আমার। আমি বিয়ের পর ওদের বাসায় আসতে চাইনি, শ্বশুর শাশুড়ি জোর করে নিয়ে আসছে। মাঝে মাঝে আব্বু আম্মুর সাথে দেখা করতে যাই। শ্বশুর শাশুড়িকে আমি মামুনি আর বাবাই বলি। বিয়ের আগেও এই নামেই ডাকতাম তাদের। আমার একটা ফুফাতো বোন ছিল। আমার ফুপু আর ফুপা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন ফুফাতো বোন ইন্টারে পড়ে। ফুপু আর ফুপা মারা যাওয়ার পর রুষা আপু আমাদের বাসায় আমাদের সাথেই থাকে। আমার বিয়ের পরের দিন থেকে আজ পর্যন্ত রুষা আপুর কোনো খোঁজ পাইনি আমরা কেউই। আপুর একটা চিঠি পেয়েছিলাম শুধু, সেখানে লেখা ছিল আপু একটা ছেলেকে ভালোবাসে আর তার সাথেই পালিয়ে গেছে। কেউ আর খোঁজও করেনি আপুর। হঠাৎ কলিং বেলে আমার ভাবনার বিচ্ছেদ ঘটে। দরজা খুলে দেখি আকাশ দাঁড়িয়ে আছে। আকাশ ভেতরে ঢুকতে ঢুকতে বলে, আব্বু আম্মু কোথায় মেহু? মামুনি বাবাই তো সকালেই চলে গেছে ফুপুদের বাসায়। ও, তুমি যাওনি? যেতে চেয়েছিলাম, মামুনি বলল আপনি আসবেন, তাই থেকে যেতে বলল। আকাশ ড্রয়িং রুমের সোফায় বসতে বসতে বলল পানি দিতে। আমি পানি নিয়ে দিলাম। গ্লাসের পানিটুকু এক নিঃশ্বাসে খেয়ে নিল। তারপর আমি বললাম, আপনি এখন রেস্ট নিন একটু, বিকালের দিকে দিয়ার বাসায় যাওয়া যাবে। ঠিক আছে, এটা বলে সোজা উপরে সিঁড়ি বেয়ে ওর রুমের দিকে চলে গেল। আমি আমার রুমে এসে বেলকনিতে গিয়ে একটু দাঁড়াই। এইটা অরুণ ভাইয়ের রুম না। এখানে আসার পর মামুনিদের রুমের পাশের রুমটা দিয়েছে আমাকে থাকতে। আমি ওই রুমেই থাকি। ড্রয়িং রুম থেকে দেখি আকাশ ভাই ডাকছে। আমি রুম থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? খাবার দাও তো, খিদে পেয়েছে খুব। আপনি একটু বসুন, আমি নিয়ে আসছি। তারপর রান্নাঘর থেকে মামুনির সকালে রান্না করে রেখে যাওয়া খাবারগুলো নিয়ে আসলাম। ডাইনিংয়ে সব খাবারগুলো রেখে বললাম, নিন, এখন খান। তুমি খেয়েছো? আমি ছোট করে বললাম, হুম। আকাশ খেতে শুরু করলো। আমি ড্রয়িং রুমে এসে টিভি দেখতে লাগলাম। কিছু সময় পর আকাশ খাওয়া শেষ করে এসে আমার পাশেই বসলো। আমি একটু সরে বসলাম। আকাশও আমার দিকে আবারও সরে বসলো। তারপর আমার ওড়নার একটা সাইডে হাত মুছলো। আমি ওড়না টান দিয়ে উঠিয়ে দাঁড়িয়ে পড়লাম। তারপর রাগী গলায় বললাম, কি হচ্ছে? আপনি এরকম আচরণ করছেন কেন? কি করলাম আমি? আমি চেঁচিয়ে বললাম, ভুলে যাবেন না, আমি আপনার বড় ভাইয়ের বউ, সম্পর্কে আপনার ভাবি হই। আকাশও উঠে আমার সোজা দাঁড়ালো। তারপর বলল, তুমি যাকে এতদিন স্বামী ভেবে আসছো সে তোমার স্বামীর বড় ভাই, তোমার স্বামী না। মানে কি ফাজলামো করছেন আপনি? তারপর আকাশ যেটা বলল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি কোনো ফাজলামো করছি না। তোমার বিয়ে অরুণের সাথে না, আমার সাথে হয়েছিল ওই দিন। মনে আছে ওই দিনের কথা? আজ আমার বিয়ে, কিন্তু সকাল থেকে রুষা আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই অনেক খুঁজেছে, তাও কোনো খোঁজ পাওয়া যায়নি। আপুর জন্য সবার চিন্তা হচ্ছে, কোথায় যেতে পারে আপু? এমন তো কোনোদিনও করেনি। আপুর সব ফ্রেন্ডের বাসায় খোঁজ নিয়েছে, কিন্তু কোথাও নেই। সন্ধ্যা হতে চলল, এখনো আপুর কোনো খোঁজ মেলেনি। একদিকে আপুর চিন্তা, আর একদিকে বিয়ের চিন্তা। যদি কোনোভাবে আব্বু বিয়েটা ভেঙে দেয় এখন, তাহলে তো সবচেয়ে বেশি খুশি হব আমি। আপুর নিখোঁজ হওয়ার জন্য যেন বিয়েটা আব্বু ভেঙে দেয়।
নিজের রুমে বসে এইসবই ভাবছিলাম। তখনই বাইরে থেকে চেঁচামেচি শুনতে পেলাম। বাইরে গিয়ে দেখি আব্বু মাথায় হাত দিয়ে বসে আছে, পাশে আম্মু কান্না করছে। মান্নাতকে ডেকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, বিয়ে কি ভেঙে দিয়েছে? মান্নাত একটা কাগজ আমার হাতে ধরিয়ে দিল। কাগজটা হাতে নিয়ে দেখলাম কাগজে আব্বুর হাতের কিছু লেখা। আমি একটা ছেলেকে ভালোবাসি আর তার সাথেই চলে যাচ্ছি, কেউ আমাকে খুঁজবে না। আমি অবাক হয়ে মান্নাতকে জিজ্ঞাসা করলাম, কোথায় পেলি এটা? রুষা আপুর রুমে। আপু এমনটা করবে ভাবতেও পারছি না। আম্মু কান্না থামিয়ে বলে, আমার মেয়ের বিয়ের দিনই ওর যেতে হলো। আমাদের একবার বলতে পারতো, আমরা কি না করতাম? কোনো দিন কি ওর কোনো ইচ্ছা অপূর্ণ রেখেছি আমরা? তারপরও এমনটা করতে পারলো রুষা? আব্বু আম্মুকে থামিয়ে দিয়ে বলল, তোমার বড় মেয়েকে বলো রেডি হয়ে নিতে, অরুণরা এক্ষুনি চলে আসবে। কোনো সিন ক্রিয়েট যেন না হয়। আমার মান সম্মানের কথায় একটু চিন্তা কইরো। একজন তো গেছেন, আশা করি তুমি এমন কিছু করবে না। আব্বু কথাগুলো বলে চলে গেলেন। আম্মু বলল, যা রেডি হয়ে নে। আম্মু বিয়েটা কি কেন কোনোভাবে আটকানো যায় না? তোর বাবার মান সম্মানের দিকে তাকিয়ে বিয়েটা করে নে। বিয়েটা একদম ঘরোয়াভাবেই হবে। আমার বাসার মানুষ আর অরুণ ভাইদের বাসার মানুষ আর কাউকেই বলেনি, শুধু আমাদের দুই পরিবারের মানুষ মিলেই বিয়েটা দিবে। অনুষ্ঠান করতে চেয়েছিল, কিন্তু অরুণ ভাই নাকি বলেছে কাউকে না বলতে, শুধু আমাদের দুই পরিবারই থাকবে। রেডি হচ্ছিলাম আর এইসব ভাবছিলাম। একদম নর্মাল সাজ, শুধু একটা শাড়ি পরেছি, চুলগুলো হাত খোপা করে বাঁধা। তখনই মান্নাত এসে বলল, আপু ভাইয়ারা চলে এসেছে। আমি কিছু বলার আগেই দেখি আম্মু আসছে। আম্মু একটা চেন আর এক জোড়া দুল এনে পরিয়ে দিল। তারপর শাড়ির আঁচলটা মাথায় টেনে দিয়ে বলল, এখন এখানে বস। এটা বলেই আমাকে আমার রুমের বিছানায় বসালো। আব্বু কোথায় আম্মু? তোর আব্বু অরুণের সাথে বসার ঘরে আছে। একটু পর দেখি মামুনি আসলো, আমার পাশে বসতে বসতে বলল, আমার মেয়েটাকে তো আজ খুব সুন্দর লাগছে। আমি একটু হাসার চেষ্টা করলাম। তারপর রুষা আপুর কথাই ভাবতে থাকি, আপু এটা কিভাবে করতে পারলো? আপু যখন যা চেয়েছে তখন তাই পেয়েছে। আব্বু আম্মু কখনো রুষা আপুকে আলাদা করে দেখেনি, সব সময় সবার কাছে বলেছে। তাদের ৩ মেয়ে, ফুপি ফুপা মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত রুষা আপুকে কখনো বাবা মায়ের অভাব বুঝতে দেয়নি। রুষা আপু যদি আব্বুকে বলতো, তাহলে ওই ছেলের সাথেই তো বিয়ে দিত। এটা তো রুষা আপু ভালো করেই জানে, কিন্তু আপু এমনটা কেন করলো? মান্নাতের হাত ধরে টানাতে ভাবনা থেকে বেরিয়ে আসি। কি হয়েছে, এভাবে হাত ধরে টানছিস কেন রে? কবুল বলো আপু। কবুল কেন বলবো? কাজে কি আসছে নাকি? আমিও তখন ফিসফিস করেই জিজ্ঞাসা করি, চারপাশে তাকিয়ে দেখো। এতক্ষণ কোন ভাবনার জগতে ছিলে বলো তো? আমি চারপাশে তাকিয়ে দেখি। তারপর মান্নাতকে বলি, কখন আসলো কাজী? এই তো কিছু সময় আগে। তুমি কি এতক্ষণ কিছুই শোনোনি? আমি বলি, না তো। কেন, কি বলেছে? তখন আবার কাজী কবুল বলতে বলে। আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মু ইশারায় বলছে কবুল বলতে। আমি আর কিছু না ভেবে ৩ বার কবুল বলে দিলাম। তারপর কিছু সময় পর মান্নাত এসে বলে, অরুণ নাকি চলে গেছে। কি হলো, কোন ভাবনায় হারিয়ে গেলে? আকাশের কথায় অতীত থেকে বর্তমানে ফিরে আসলাম। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, সবাই তাহলে সবটা জানতো, শুধু আমিই জানতাম না এতদিন? সবার কোনো দোষ নেই, আমি নিষেধ করেছিলাম সবাইকে তোমাকে কিছু জানাতে। তোমার আব্বু চেয়েছিল তোমাকে বিয়ের আগেই জানাতে, আমি জানাতে দেইনি। কিন্তু কেন? আর অরুণ ভাই কোথায় ছিল তাহলে? ভাইয়া বিয়ের দিন সকালেই চলে গিয়েছিল তার এক বন্ধুর বাসায়। আব্বু আম্মু ভেবেছিল হয়তো কোথাও গিয়েছে, বিয়ের সময় চলে আসবে। ভাইয়া ফোন দিয়ে বলেছিল আব্বুকে বিয়ের পড়ানোর আগেই সে চলে আসবে তোমাদের বাসায়। আমরা ভাইয়ার জন্য অপেক্ষা না করে যেন তোমাদের বাসায় চলে যাই। তোমাদের বাসায় যাওয়ার পর ভাইয়া ফোন দিয়ে বলে আসতে পারবে না। আমি সবই জানতাম, কিন্তু কাউকে কিছুই বলিনি। কেন বলেননি? কারণ সব কিছু আগে থেকে প্ল্যান করা ছিল। কিন্তু কেন? এত প্ল্যানের কি দরকার ছিল? অন্য কোনো একদিন বলবো। যাও রেডি হয়ে নাও, ফুপির বাসায় যেতে হবে। আমি সোফায় বসতে বসতে বললাম,
আপনি যান, আমি কোথাও যাব না। মনে মনে যাই হোক, এই বেটা ভালোই আছে। বড় কথা, অরুণ ভাইয়ের সাথে তো বিয়েটা হয়নি। আমি কখনোই এই বিয়েটা মানতে পারিনি। শুধু আম্মুর জন্যই এখানে আসি। ভেবেছিলাম অরুণ ভাই আসলে ডিভোর্স দিব, কিন্তু এখন যা শুনলাম আর ডিভোর্স দিতে হবে না। ডিসিশন চেঞ্জ। এই বেটার জীবনটা তেজপাতা বানাবো। কেন, কি হলো এখন আবার? আকাশ আমার মুখের ওপরে তুড়ি বাজিয়ে বলল, এই, কি ভাবছো এত? কিছু না, আপনি যান। ঠিক আছে, এটা বলেই আমার হাতটা ধরতে যায়। আমি হাতটা সরিয়ে নেই, তারপর বলি, একদম ছোঁয়ার চেষ্টা করবেন না। আমি আপনাকে জামাই হিসেবে মানি না, আর না এই বিয়েটা মানি। একদম নাটক করবে না। তুমি নিজে যাবে নাকি কোলে করে নিয়ে যাব? আমি সোফা থেকে উঠে বললাম, আপনার এসব কথা শুনে আমার একটা গান পড়ে গেল। শুনবেন? বলো, কি গান শুনি? সম্পর্ক বদলে গেল একটি পলকে, জামাই হয়ে গেল ভাসুর, আর দেবর হয়ে গেল জামাই রে। গানটা শেষ করে আকাশের দিকে তাকিয়ে দেখি বেড়াই অদ্ভুতভাবে তাকাই আছে। বেড়াই তাকানোতে বুঝতেছি না বেড়াই কি রেগে গেল নাকি গানটা শুনে। কি হলো, কিছু বলছেন না যে? যাও, তাড়াতাড়ি রেডি হয়ে এসো। বললেন না তো গানটা কেমন হয়েছে? খুবই জঘন্য। খারাপ মানুষের কাছে ভালো কিছু খারাপই লাগে। যাই হোক, থাকেন। এটা বলেই চলে আসছি রুমে। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামছে। রুষা আর অরুণ আজকেই কানাডা থেকে আসছে। গন্তব্য এখন শাহানা রহমানের বাসা। দিয়ার বিয়ের জন্য আসছে তারা। কিছু সময়ের মধ্যে গাড়িটা এসে শাহানা রহমানের বাসার সামনে থামে। অরুণ আগে নামে, তারপর রুষা। বাসাটা সুন্দর করে সাজানো হয়েছে। রুষা অরুণের পিছু যেতে যেতে বলে, মেহু তো আছে এখানে, আমার খুব ভয় করছে। চিন্তা করো না, আকাশ সব জানিয়েছে আগেই, তাই টেনশন করো না। তবুও যদি জানতে পারে তোমাদের প্ল্যানে আমিও শামিল ছিলাম, তাহলে জীবনেও আমাকে মাফ করবে না। তুমি বেশি চিন্তা করো না, চলো ভেতরে চলো। আমি দিয়ার রুমে বসে আছি। এমন সময় দিয়া বাইরে থেকে এসে বলল, অরুণ ভাই আসছে, আর সাথে বিয়ে করে বউও নিয়ে আসছে। আমি দিয়ার সাথে বাইরে এসে বউ দেখে বিশাল বড় একটা ঝটকা খেলাম। কি কাহিনী রে! আমারে এমনে বাস দিল এরা, এই দুই ছাগল! আপু আর ভাইয়াকে দেখে আমার অভিমান যেন বাড়তে লাগলো। আমি কোনো কথা না বলে চলে এলাম দিয়ার রুমে। একটু পর দেখি আকাশ আসলো। কি হলো, ওখান থেকে চলে এলে কেন? এতদিন পর বোনকে দেখলে, কথা বললে না? কিছু ভালো লাগছে না, আপনি যান তো। দেখো, যা হওয়ার হয়ে গেছে। আর তোমারই তো বোন, সব ভুলে গিয়ে নতুন করে শুরু করো আবার। বোন না ছাই, বোন হলে কি আপনার মতো একটা বান্দরকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যেতে পারতো? হোয়াট? আমাকে বাদর মনে হচ্ছে তোমার? তা নয় তো কি, বিলেতি বাদর। দেখো, এখন বেশি বলছো। চলো বাইরে গিয়ে ওদের সাথে কথা বলো। আমি কিছু না বলে চুপ করে চলে এলাম বাইরে। সোজা চলে গেলাম ছাদে। এখানে বসে আছি একা একা। ছাদ পুরো ফাঁকা। এখন সবাই দিয়াকে মেহেদি দিতে ব্যস্ত। আমি ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছি। হঠাৎ অনুভব করলাম কেউ পেছন থেকে জড়িয়ে ধরেছে। মানুষটাকে চিনতে অসুবিধা হলো না। এটা রুষা আপু, আমি জানি। আগে যখন রাগ করতাম আপুর সাথে, আপু তখন আমার রাগ ভাঙাতে জড়িয়ে ধরতো শক্ত করে। যতক্ষণ না রাগ ভাঙতো ততক্ষণ ছাড়তো না। আমি সামনে ঘুরে দেখি অরুণ ভাইও আছে। আপুকে আমার থেকে ছাড়িয়ে দেখি আপু কান্না করছে। কান্না করছো কেন, কি হয়েছে? মাফ করে দে আমাদের। মাফ কেন চাইছো? তোমরা তো কোনো ভুল করনি, আর তোমাদের ওপর আমার কোনো রাগও নেই। সত্যি বলছিস? হুম। তবে ওই বিলেতি বাদরকে আমার গলায় না ঝোলালেও পারতে। আকাশ তোকে খুব ভালোবাসে, বিয়ের আগে থেকেই ভালোবাসে। অরুণ ভাই বলতে শুরু করে, আমি আর রুষা দুজন দুজনকে ভালোবাসতাম, আর আকাশ তোকে। মাঝখানে বাবা আর আঙ্কেল তোর আর আমার বিয়ে ঠিক করে। আকাশ যখন জানতে পারে বিয়ের কথা, তখন বাবাকে সব কিছু খুলে বলে, কিন্তু বাবা রাজি হয় না। তারপর আমি আর রুষা আকাশ মিলে প্ল্যান করে তোর আর আকাশের বিয়েটা দিয়ে দেই। ওই দিনই আমি আর রুষা বিয়ে করে কানাডায় চলে যাই। সবই বুঝলাম, তবে আগে বললেই তো পারতে এসব।
আকাশ বলতে দেয়নি। দেখ, যা হওয়ার ভালোই হয়েছে। আকাশ তোকে খুব ভালোবাসে, ওকে অবহেলা করিস না। অরুণ ভাই আমার মাথায় হাত রেখে কথাগুলো বলে। তারপর আমরা অনেক গল্প করি। রাতে আমি আপু দিয়ার রুমে গিয়ে দিয়ার সাথেই ঘুমাই। সকালে ঘুম ভাঙে অরুণ ভাইয়ের দরজা ধাক্কানোতে। পাশে তাকিয়ে দেখি আপু আর দিয়া ঘুমাচ্ছে। আমি উঠে গিয়ে দরজাটা খুলে দেই। কি ভাইয়া, বউকে ছাড়া থাকতে পারছো না নাকি? সাত সকালে ঘুমটা দিলে তো ভেঙে। সকলে তোর জন্য বসে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখ, 9টা বাজে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে যা। কি বলো, এত তাড়াতাড়ি 9টা বেজে গেল? মাত্রই না ঘুমালাম। তোর মাথার তার মনে হয় সব কয়টাই কেটে গেছে, সেটা কি তুই জানিস? এটা বলেই ওখান থেকে ভাইয়া চলে যায়। মাথার তারও থাকে না, জানা ছিল না তো। তারপর রুমে এসে ফ্রেশ হতে যায়। সময় চলমান, কারোর জন্যই সময় বসে থাকে না। সময় চলতে থাকে নিজ গতিতে। চলে যাওয়ার সময় আর ফিরে আসে না। কেটে গেছে আজ 4 দিন। দিয়ার বিয়ে হয়ে গেছে। বিয়ের দিন রাতেই আমরা সবাই বাসায় চলে আসছি। রুষা আপু অরুণ ভাইয়ের সাথে রাগ করে বাবার বাসায় চলে গেছে কালকে। দুপুর গড়িয়ে বিকাল হতে চলল। দুপুরের একটু ঘুমিয়েছিলাম। ঘুম ভেঙে এখন নিজেকে মাতাল মাতাল মনে হচ্ছে। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখি অরুণ ভাই আর আকাশ বসে আছে। মামনি হয়তো রান্নাঘরে আর বাবাই তো অফিসে। আমি ওদের সামনের সোফায় বসতে বসতেই অরুণ ভাইকে উদ্দেশ্য করে বললাম, ভাইয়ার কি মন খারাপ? আর বলিস না, তোর বোন সব জায়গা থেকে ব্লক করে রাখছে। বাসায় চলে যাও, তাহলেই তো হয়। গেছিলাম, মুখের উপরে এমনভাবে দরজা আটকে দিল তোর বোন। তাহলে আর কি করার? আর একটা বিয়ে করো। তোর মতো বোন থাকলে শত্রুর কি প্রয়োজন? যা বাবা, আমি আবার কি করলাম? যাই হোক, একটা গান শুনবা? তুমি না শুনলেও আমি বলবো, গানটা শুধুমাত্র অরুণ ভাই তোমার জন্য। না জানি কোন অপরাধে করলা তুমি বিয়া। বউ তোমার রাগ কইরা পইরে আছে বাপের বাড়ি গিয়া। এখন তুমি থাকো বৈশা একলা একলা। বলো বলো, কেমন হয়েছে? খুবই জঘন্য। আপনাকে বলি না, হুদাই ফাল পাইরেন না। তুই যে গাধা, তোর এই ফালতু মার্কা গান শুনে বোঝা যায়। আমি বসা থেকে উঠতে উঠতে বলি, আমার মতো ট্যালেন্ট তোমাদের নেই বলে তোমরা দুই ভাই আমারে হিংসা করো। বুঝি বুঝি, সবই বুঝি। এটা বলে ওখান থেকে চলে আসি। পেছন ফিরে দেখি দুজন আমার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। এই, এইটারে কি দিয়ে বানাইছে আল্লাহ জানে। তোর ভাগ্যে কি আছে সেটা আল্লাহই ভালো জানে। আগে নিজের চিন্তা কর, তারপর আমার জন্য চিন্তা করিস। এটা বলেই আকাশ ওখান থেকে চলে আসে। রাত 2টার কাছাকাছি। ঘুমের মাঝে অনুভব হচ্ছে যেন আমাকে জড়িয়ে আছে কেউ। চোখ খুলে দেখি অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আমি তো লাইট জ্বালিয়েই রাখছিলাম। তাহলে কি কারেন্ট চলে গেছে নাকি? মাথার কাছে ফোনটা রাখছিলাম। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সামনে ধরতেই দেখি আকাশের ঘুমন্ত মুখ। দরজা তো আটকানো ছিল, তাহলে এই বজ্জাত ব্যাটা রুমে আসলো কেমনে? আমি আগে যেই রুমে থাকতাম, এখানে তো সেই রুমেই আছি। আকাশের অনেকবার বলার পরও ওর রুমে ও যায়নি দেখে সোজা এই রুমে চলে আসছে। কি শয়তান ছেলে ভাবা যায়। আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম, এই ওঠেন, ওঠেন বলছি। এত চিল্লাও কেন? একটু ঘুমাতে দাও তো। আপনি এই রুমে কেন? আর কিভাবে আসলেন? বেলকুনি দিয়ে আসছি। কোনো সমস্যা? বের হন আমার রুম থেকে। আমার ঘুমের সুযোগ নিতে আসছেন তাই না? এত নির্লজ্জ কেন আপনি? বের হতে বলছি না আপনাকে? বিছানার পাশে দাঁড়িয়েছিলাম আমি। আকাশ কিছু না বলে আমার পাশে এসে কোলে তুলে নেয়। তারপর সোজা ওর রুমে এসে বিছানায় ফেলে দেয়। তারপর নিজেও আমার পাশে শুয়ে পড়ে। আমার কোমর জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, চুপচাপ ঘুমাও। একটু যদি শব্দ করেছো তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি ভয়ে ভয়ে বলি, কি কি করবেন আপনি? আকাশ শয়তানি হাসি দিয়ে বলে, এখনো তো বাসর হয়নি আমাদের, তাই না? মানে, কি কি করতে চাইছেন? তুমি যদি চাও আজকেই বাসরটা হয়ে যাক, কি বলো? না, ছাড়ুন আমাকে। ভালো মেয়ের মতো চুপচাপ শুয়ে থাকো, তাহলে কিছুই করব না। আর যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু কিছু হলে আমার দোষ নাই। আমি আর কিছু না বলে চুপচাপ শুয়ে থাকি আর মনে মনে আকাশের গুষ্টি উদ্ধার করি। তারপর কখন ঘুমিয়ে যাই জানি না।
সকালে ছাদে আসছি ফুল গাছে পানি দিতে। ছাদে অনেকগুলো ফুল গাছ আছে, সবগুলো আমিই লাগিয়েছি। ছাদে এসে দেখি অরুণ ভাই কারোর সাথে ফোনে কথা বলছে। ভালো করে খেয়াল করে দেখি রুষা আপুর সাথে কথা বলছে। আমি আস্তে আস্তে পেছনে গিয়ে দাঁড়ালাম। তারপর ফোনের কাছে মুখ নিয়ে জোরে জোরে বললাম, রুষা যদি না থাকে এই জীবনে, জীবনটা পার হইব কেমন করে? ও রুষা তুমি গেলা কই? তোমার জন্য আমার পরাণ কান্দে। গান গাওয়ার পর দেখি ভাইয়া আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। আমি হাসতে হাসতে বললাম, কেমন হয়েছে গানটা ভাইয়া? সেই হয়েছে না? আরে থাক, তোমাকে কিছু বলতে হবে না। আমি জানি আমার গানগুলো সব সময় সেই রকমের হয়। তুমি কথা বলো আপুর সাথে। যাও যাও যাও। ভাইয়া রেগে বলল, তোর গান শুনে তোর বোন ফোন কেটে দিছে। আজ তোর একদিন কি আমার একদিন, দাঁড়া তুই। এটা বলেই পাশে ঝাড়ু ছিল, ঝাড়ু নিভিয়ে দিছে দৌড়ানি। আমি এক দৌড়ে সোজা নিচে চলে আসছি। ভাইয়া ঝাড়ু নিয়ে আমার পেছনে আসছে। আমি সোজা গিয়ে মামুনির পেছনে লুকিয়েছি। মামুনি জিজ্ঞাসা করেছে, কি হয়েছে? তোমার বড় ছেলে আমাকে ঝাড়ু নিয়ে দৌড়ানি দিছে গো মামুনি, আমারে বাঁচাও তুমি। কি করছিস তুই? সত্যি বলছি আমি কিছু করি নাই। সম্পূর্ণ কথা শেষ না করতেই অরুণ ভাইয়া এসে হাজির। আম্মু তুমি সরো, আজ ওর একদিন কি আমার যতদিন লাগে। আমি তোর একটা মাত্র বোন, আমারে মারতে পারবা তুমি? তোর মতো বোন থাকলে শত্রুর কি প্রয়োজন? আম্মু তুমি সরো তো সামনে থেকে। মামুনি গো তুমি কিছু বলছো না কেন? আম্মু কি বলবে? কত কষ্ট করে ব্লগ খুলে রুষার সাথে কথা বলছিলাম, আর তুই এসে দিলি সব নষ্ট করে। কি করেছে মেহু? অরুণ ভাইয়া সব বলে মামনিকে। সব শুনে মামনি হাসতে হাসতে বলে, ঠিকই তো বলেছে, ভুল কিছু তো আর বলেনি। সেটাই, মেহু যা বলবে সেটাই ঠিক, আর আমরা দুই ভাই যা বলবো সব ভুল। হ্যাঁ, আসছে এক বাদর। আচ্ছা যা হওয়ার হয়েছে। মেহু রুষার রাগ ভাঙিয়ে দিবে, ঠিক আছে? এবার যা এখান থেকে তোরা। ঠিক আছে, এই বোন ছাড়া আর কেউ কাজে আসবে না তোর মেহু। তারপর ওখান থেকে চলে এলাম ছাদে ফুল গাছে পানি দিতে। কলিং বেলের আওয়াজে পেয়ে আফসানা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দেয়। দরজা খুলে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা হাসি মুখে বলে, এটা আকাশের বাসা না? আকাশ আছে? হ্যাঁ, কিন্তু তুমি কে মা? আমি নিশিতা। আপনি আমাকে চিনবেন না, আকাশ খুব ভালো করে চেনে আমাকে। আচ্ছা, ভেতরে এসো। আমি আকাশকে ডাকছি। অরুণ নিচে নামছিল, সিঁড়ির কাছে আসতেই নিশিতাকে দেখে চমকে ওঠে। এই মেয়ে আবার কি করতে আসছে এখানে? তারপর সোজা আকাশের রুমের দিকে যায়। আকাশ রুমেই ছিল। অরুণকে চিন্তিত মুখে দেখে ঢুকতে দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে? নিশিতা আসছে এখানে? আমাদের বাসায়? কি? ওই মেয়ে এখানে কেন? তুই মজা করছিস? আমি কি তোর বিয়াই লাগি যে তোর সাথে মজা করব? ভাই এখন কি করব? ওই মেয়ের মাথায় সমস্যা আছে, না হলে এখানে আসতো। আমি আর কি বলবো? তুমি চাঁদের জোছনা নাও, ফুলের উপমা নাও, নও তুমি জমিদারের কন্যা। রুষা ও রুষা, তুমি অরুণের হৃদয়ের রুষা। বলো বলো, কেমন হয়েছে গানটা? অরুণ ভাইয়ের সাথে বাবার বাসায় আসছি কাল বিকালে রুষা আপুকে বাসায় নিয়ে যাওয়ার জন্য। যেহেতু আমার উপরে দায়িত্ব পড়েছে রুষা আপুর রাগ ভাঙানোর, তাই আসতে হয়েছে। ভাইয়া আর আপু আপুর রুমে বসেছিল। আমি তখনই আপুর রুমে যেতে যেতে গানটা বললাম। যে যেটা পারে না সে সেটা বলাও উচিত না, আর সবাই সবকিছু পারে না। পেছনে তাকিয়ে দেখি আকাশ। আকাশ তো নিশিতার সাথেই ছিল, তাহলে এখানে আসলো কখন? সকালে নিশিতা আকাশকে তার সাথে নিয়ে গিয়েছিল, সারাদিন তো কোনো খোঁজই ছিল না, এখন আবার কোথা থেকে উদয় হলো? এইসব ভাবছি, তখন অরুণ ভাই বলল, তুই কখন আসলি? এই তো একটু আগে। শেষ পর্যন্ত নিশিতাকে তোকে ছাড়া পেলি? নিশিতা? নিশিতা এখানে এলো কবে? কালকে নাকি আসছে, আর আজকে সোজা আমাদের বাসায়। তারপর আকাশের সাথে নিয়ে গিয়েছিল। ও আচ্ছা, তবে ওই মেয়ের কোনো ভরসা নেই, একটু সাবধানে থেকো নিশিতার থেকে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই এদের কথা শুনছি আর বোঝার চেষ্টা করছি আকাশের সাথে নিশিতার কাহিনীটা কি। তখনই আম্মু রান্নাঘর থেকে ডেকে বলল নাস্তা দিতে। আমি আম্মুর থেকে সব খাবার নিয়ে এসে ওদের দিলাম। 3 রকমের পিঠা, নুডলস, সেমাই এগুলো দিয়েছে। সন্ধ্যার দিকে ড্রয়িং রুমে বসে মান্নাতের সাথে কথা বলছিলাম। তখন মাথায় কারোর হাতের স্পর্শ পেতেই
পেছনে তাকিয়ে দেখি আব্বু। আব্বু আমার পাশে বসতে বসতে বলল, মন খারাপ নাকি আমার মার? না আব্বু। তাহলে কি অভিমান হয়েছে বাবার উপর? তোমার আমার সাথে এইভাবে নাটক করলে কেন? আব্বু তখন আমার মাথায় হাত রেখে বলল, আমরা যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। আকাশ খুব ভালো ছেলে, তোমাকে খুব ভালো রাখবে। বাবা মা কখনো সন্তানের খারাপ চাইতে পারে নাকি? বাবা মা সব সময় তাদের সন্তানেরা সব সময় ভালো থাকুক, এটাই তো চাই। আমরাও তোমার ভালো চাই। এইসব ভেবে মন খারাপ করে থেকো না। অতীতে কি হয়েছে সেটা ধরে বসে থাকতে নেই, বর্তমানটা নিয়ে নিজের মতো করে সাজাও। ভবিষ্যতে ভালো থাকবে। আমি ছোট করে শুধু বললাম। পাশ থেকে মান্নাত বলল, আপু, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তুমি এইসব আর ভেবো না, সব কিছু ঠিক হয়ে যাবে। ফোনের আওয়াজে ওখান থেকে উঠে এলাম। ফোনের স্ক্রিনের ওপরে তারির নামটা জ্বলজ্বল করছে, কলটা রিসিভ করলাম। ওপাশ থেকে আওয়াজ এলো, মেহু তুই কোথায়? ভার্সিটিতে আসছিস না কেন? কাল থেকে যাব। কালকে তো প্রোগ্রাম আছে। এখন আবার কিসের প্রোগ্রাম? কি জানি, সিনিয়রদের প্রোগ্রাম। 2 দিন পর পরই এদের এত প্রোগ্রাম কই থেকে আসে রে? আচ্ছা, কালকে দেখা হচ্ছে। তারপর আরও কিছু কথা বলে ফোনটা রেখে দিলাম। রাতে খাওয়া দাওয়া করে সবাই কিছুক্ষণ গল্প করে নিজেদের রুমে চলে আসলাম ঘুমাতে। ওইদিকে রুষা অরুণকে বলছে, তুমি আজকে সোফায় ঘুমাবে, একদম বিছানায় আসবে না। এটা বলেই একটা বালিশ অরুণের দিকে ছুঁড়ে মারে। কেন, আমি কি করেছি? এটা তোমার শাস্তি, ওই দিন আমাকে রাগানোর জন্য। ওই দিনের জন্য সরি বলেছি তো, আর কত কিছু করছি তোমার রাগ ভাঙাতে। আর তুমি কি করছো আমার সাথে, এটা ঠিক না। বেশি কথা বলো না, যাও ঘুমাও। অরুণ আর কিছু না বলে সোফায় চুপ করে শুয়ে থাকে। তারপর রুষা লাইটটা অফ করে যেই শুয়েছে, অরুণ তখনই চুপি চুপি এসে পাশ থেকে রুষাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। রুষা রেগে অরুণকে বলে, তোমাকে না বললাম বিছানায় আসবে না, তুমি তারপরও আসছো? বেশি কথা বলো না তো, চুপ করে থাকো তো। কতদিন তোমাকে জড়িয়ে ধরি না, আর রাগ করে থেকো না। রুষা আর কিছুই বলে না। এইদিকে আমি রুমে ঢুকে দেখি আকাশ বিছানায় শুয়ে আছে। আমি বিছানার পাশ থেকে বালিশ নিতে নিতে বলি, আকাশ ভাই, আপনি এই রুমে থাকেন, আমি আর মান্নাতের সাথে থাকবো। আকাশ ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলে, ভাই? তোমার ভাই কে? আর মান্নাতের রুমে কেন যাবে তুমি? আরে, আপনিই তো ভাই। দেখো, একদম ফাজলামি করবে না। লাইটটা অফ করে সোজা এখানে এসে ঘুমাও। না, আমি আপনার সাথে ঘুমাবো না। কেন, কি সমস্যা? সমস্যা হলো, সম্পূর্ণ কথা শেষ করার আগেই আকাশ আমার হাতটা ধরে টান দিছে, আর আমি টাল সামলাতে না পেরে আকাশের উপরে পড়ে গিয়েছি। ইস, কোমরটা গেল রে, আমার কোমরটা ভেঙে দিল রে। কোমর ভাঙলে আমার ভাঙবে, পড়েছে তো আমার উপরে। আপনি বেশি বোঝেন, ছাড়েন আমারে। ঠিক আছে, ঘুমাও। না, আমি এভাবে ঘুমাবো না, আপনি ছাড়েন আমারে। বেশি কথা বলছো এখন, চুপচাপ ঘুমাবে নাকি অন্য কিছু করব? অন্য কিছু মানে? আকাশ শয়তানি হাসি দিয়ে বলে, বলতে শরম করে? করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? না না, আপনার কিছু করা লাগবে না, আমি ঘুমাচ্ছি। তারপর আকাশের বুকে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করছি। পরের দিন সকালে আমি, রুষাহু, অরুণ ভাই, আকাশ সবাই বের হয়েছি ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। ভার্সিটি থেকে সোজা ওই বাসায় চলে যাব। ভার্সিটি এসে নিশিতার সাথে দেখা। নিশিতার বড় ভাই নাকি এখানে পড়ে, আজ তাদেরই প্রোগ্রাম আছে, তাই নিশিতাও আসছে। এখন গান গাইবে অনার্স প্রথম বর্ষের ছাত্রী মেহেরিস। এই কথাটা শোনা মাত্রই তারিনের দিকে তাকিয়ে দেখি শয়তান বেডি আমার দিকে তাকিয়ে হাসছে। আমি দাঁত কিরমির করে বললাম, বেডি, তোরে একবার পাই। পাশ থেকে আকাশ বলল, চিন্তা করো না, তোমার এই বেসুরের কণ্ঠে গান গাইতে হবে না। আমি নিশিতাকে বলছি ওর ভাইকে বলতে। আকাশের পাশ থেকে নিশিতা বলে, হ্যাঁ আকাশ ঠিক বলেছে, তুমি বসো, আমি ভাইকে বলছি। ফার্স্টে নিশিতা বসেছে, তারপর আকাশ। আকাশের পাশে আমি, আর পাশে রুষা আপু, আপুর পাশে ভাইয়া, তারপর তারিন বসেছে। আপু আমাকে পাশ থেকে বলছে স্টেজে যেতে। এইদিকে আকাশ আমার হাত ধরে আছে, উঠতে দিচ্ছে না। দেখো, আমাদের সামনে যা বলো সেটা ঠিক আছে,
তবে এখানে তোমার আজাইরা মার্কা গান বলে মান সম্মান শেষ করো না। আচ্ছা হয়েছে, আমি ভাইয়াকে বলছি। এটা বলে নিশিতা উঠতে যাবে, আমি তখন আকাশের থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে বলি, আমি এত খারাপও গাই না যে মান সম্মান যাবে। আমি কি কি পারি তোমাদের ধারণার বাইরে। এটা বলেই ওখান থেকে সোজা স্টেজে চলে এলাম। তারপর মাইক্রোফোনটা হাতে নিলাম। স্টেজ থেকে ভালোভাবেই দেখা যাচ্ছে নিশিতা আকাশের হাতটা ধরে আছে। এটা দেখে একটু খারাপই লাগলো। ভালোবাসি কিনা জানি না, তবে আকাশের জন্য মনের মাঝে অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হয়েছে। হয়তো স্বামী বলে সেই জন্য। এদিকে আকাশ ভাবছে, কি হবে এখন? এই মেয়ে তো গান বলে না, গানের 12টা বাজিয়ে দেয় একেবারে। ওর গান শুনে সবাই আবার পচা ডিম না ছোড়ে। এইসব ভাবনার মাঝে গানের সুর ভেসে আসে। আকাশ স্টেজের দিকে তাকিয়ে দেখে মেহু গান বলছে, স্বপ্নের শহরে মনের গভীরে তোমার পথ ধরে হেঁটে যায়। তুমি যে আপন, তবে কেন এত সংগোপন? উতালা এই মন ডেকে যায়। এই মেয়ে যে এত সুন্দর গান গায় আগে তো কেউ বলেনি, আরো নিজেও তো কখনো শোনায়নি। কি ভাবছো মাই ডিয়ার দেবর? আমার বোনকে হালকাভাবে নিও না। ও যতটুকু প্রকাশ করছে ততটুকুই জানো ওর বিষয়ে। এখনো অনেক কিছু জানা বাকি আছে তোমাদের। ও তো কখনো বলেনি, আর তুমিও তো কখনো বলনি ভাবি। আকাশ, তোমার বোন তো খুব সুন্দর গান করে। বোন কাকে বলছো? আমি ওনার বিয়ে করা বউ, কোনো বোন না। ঠিক আছে? গান শেষ করে স্টেজ থেকে নেমে এখানে আসতে না আসতে কথাটা কানে গেল। তাই ঠা উত্তরটাও আমিই দিলাম। নিশিতা আর কিছু বলার আগেই তারিন এসে বলো, দোস্ত, একদম ফাটিয়ে দিয়েছিস। শয়তান বেডি, তুই আমার নাম দিছিলি কেন? তো কি হয়েছে? গান বলছিস নাই মনে হচ্ছে না কখনো? ঢং! বেডি তোরে তো। আর কিছু বলার আগেই পাশ থেকে আপু বলল, থামবি তোরা, এখন চুপ কর, বস। তারপর সবাই মিলে আরো কিছুক্ষণ থেকে বাসায় চলে এলাম। নিষেধার দিকে তাকানো যাচ্ছিল না। মনে হচ্ছিল আমাকে দেখে চোখ দিয়ে গিলে খাবে। যতটুকু সময় আমাদের সাথে ছিল একটা কথাও বলেনি। বেডির সাহস কত আমার জামাইয়ের দিকে নজর দেয়। ওর চোখ তুলে নেব আমি। রাতে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছি একা। আকাশের তারার ভিড়ে এক ফালি চাঁদ জ্বলজ্বল করছে। তারা গোনার বৃথা চেষ্টা করছি। তারা গুনে কি শেষ করা যায়? হঠাৎ অনুভব হলো দুটো হাত পেছন থেকে কোমর জড়িয়ে ধরলো। আমি জানি তো এই দুটো হাতের মালিক কে। কিছু না বলে চুপচাপ সেভাবেই দাঁড়িয়েছিলাম। সেভাবেই দাঁড়িয়ে আছি। পেছন থেকে আকাশ বলল, কি করছো এখানে একা একা? কিছু না, এমনি আকাশ দেখছিলাম। রাতের আকাশ অনেক সুন্দর লাগে। ও, আকাশ সুন্দর আর আমি? আপনি তো ওই আকাশের থেকেও বেশি সুন্দর। তাই নাকি? জি ভাইয়া। আবার ভাইয়া বলো কেন? জামাইকে ভাই ডাকতে লজ্জা করে না? আমি সামনের দিকে ঘুরে 2 হাত দিয়ে আকাশের গলাটা জড়িয়ে ধরে বললাম, জি না, লজ্জা করে না। জানো, ওই আকাশের বুকে যেমন এক ফালি চাঁদ আছে, আমারও কিন্তু এখন একটা চাঁদ আছে। আমি ভুরু কুঁচকে তাকিয়ে বললাম, কই দেখি আপনার চাঁদ। এই যে তুমি, এই আকাশের চাঁদ। তুমি একান্তই আমার, অন্য কাউকে দিব না। তাই নাকি? নিজে যে অন্যের হয়ে অন্যের সাথে ঘুরছেন, তার বেলায় আমি আবার কার সাথে ঘুরলাম? কেন, নিশিতার সাথে ঘোরেন নাই? হাত ধরে বসে থাকেন নাই? আরে পাগলি, নিশিতার সাথে আমার শুধু বন্ধুত্বের সম্পর্ক। আমি ওকে বন্ধু ছাড়া আর কিছুই ভাবি না। কিন্তু ও আমাকে ভালোবাসে। অনেক বোঝানো হয়েছে, তারপরও আমার পেছনেই পড়ে আছে। আমি যে বিবাহিত সেটা জেনেও আমার পেছনে আছে। আমি কি করব বলো? ওকে বিয়ে করে নিন, তাহলেই হবে। যান তো এখান থেকে। এটা বলেই আকাশকে নিজের থেকে ছাড়িয়ে দূরে সরে আসলাম। আরে আরে, আবার রাগ করে কি যে করি এই মেয়ের। কানাডায় যাওয়ার পর আমি আর অরুণ যেখানে থাকতাম নিশিতারাও সেখানেই থাকতো। নিশিতার সাথে প্রথম থেকেই আমি সেইভাবে একটা মিশি না। গায়ে পড়া মেয়ে একটা। নিশিতাকে অনেক বুঝিয়েছি, ওর বাবা মাকেও বলেছি। তারপরও এখানে যে কেন আসছে ওরা, ওর বাবা মাও চায় নিশিতার সাথে আমার বিয়ে হয়। আর আমি যে বিবাহিত এটা ওর বাবা মা জানে, নিশিতাও জানে। তারপরও আসছে এখানে। এখানে আমার দোষটা কোথায় সেটা বলো এখন। সব আপনার দোষ।
আমার দোষ কিভাবে? আপনি আমাকে এখানে রেখে কেন চলে গিয়েছিলেন? কাজের জন্য গিয়েছিলাম। আর তখন তুমি আমাকে কখনোই মেনে নিতে না। আমি এখনো আপনাকে স্বামী বলে মানি না। এসব নাটক বাদ দাও। এখন নিচে চলো। অনেক হয়েছে আকাশ দেখা। না, আমি যাব না। কেন? কি সমস্যা? আমি কিছু বলতে যাব, তার আগেই আকাশের ফোনে নিশিতার কল আসে। আকাশ কলটা রিসিভ করে যেই কথা বলতে যাবে, তখনই আমি ফোনটা ছোঁ মেরে আকাশের থেকে নিয়ে নিশিতাকে বলি, নির্লজ্জ বেহায়া শয়তান মাইয়া, আমার জামাইরে ফোন দেশ কেন? লজ্জা করে না অন্যের জামাইরে ফোন দিতে? লজ্জা শরমের মাথা কি পানি দিয়ে গিলে খেয়েছিস? পৃথিবীতে কি আর ছেলে নাই? আমার জামাইয়ের পেছনে পড়ে আছিস? আর একবার যদি ফোন দিস আর আমার জামাইয়ের পেছনে যদি তোরে ঘুরতে দেখি, তাহলে তোর মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি করাবো। ফোন রাখ ছ্যাঁচড়া মাইয়া। এক নাগাড়ে এইসব বলে ফোনটা কেটে দেই। তারপর ফোনটা আকাশের হাতে দিয়ে সোজা নিচে চলে আসি। এইদিকে আকাশ একবার ফোনের দিকে তাকাচ্ছে তো একবার আমার যাওয়ার পানে তাকাচ্ছে। এর মাঝে কেটে গেছে ১ মাস। এই ১ মাসের মধ্যে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। নিশিতার বাবা মা নিশিতাকে কানাডায় নিয়ে চলে গেছে। ওর বাবা মাকে আকাশ আবারও বুঝিয়েছিল, তারপর চলে যায় ওরা। আমার আর আকাশের সম্পর্কেও কিছুটা পরিবর্তন হয়েছে। কিছুদিন আগে আমরা জানতে পেরেছি রুষা আপু প্রেগনেন্ট। আমার এখন সময় কাটে রুষা আপু আর মামুনির সাথে। এখন মামুনিকে রান্নার কাজে সাহায্য করি। আমি আর মামুনি মিলে রান্না করি। রুষা আপুকে রান্নাঘরে যেতে দেওয়া হয় না। বেশিরভাগ সময়ই রুষা আপু আর আমি একই সাথে থাকি। মামুনি যখন কাজ থাকে না, তখন মামুনিও আমাদের সাথে এসে গল্প করে। অরুণ ভাই আর আকাশ বাবাইয়ের সাথে বাবাইয়ের বিজনেস সামলাতে ব্যস্ত। আজকে ছুটির দিন, সবাই বাসায় আছে। বিকালে একটু শুয়েছিলাম। মাথা ব্যথা করছে অনেক। আকাশ দুপুরে খেয়ে যে বাইরে গেছে, এখনো আসেনি। শুয়ে শুয়ে এইসবই ভাবছিলাম। এই মাথা ব্যথা করলে আবার ঘুমও হয়। তাই চোখটা বন্ধ করেই শুয়ে আছি। হঠাৎ কপালে কারোর হাতের স্পর্শ পেতেই চোখ খুলে দেখি আকাশ। জ্বর তো আসেনি, এভাবে অসময়ে শুয়ে আছো কেন? এমনি, ভালো লাগছে না তাই। এটা বলে উঠে বসতে গিয়ে মাথাটা চক্কর দিয়ে ওঠে। পড়ে যেতে নিলে আকাশ ধরে নেয়। তুমি ঠিক আছো তো? আমি নিজেকে সামলে বলি, আমি ঠিক আছি। আচ্ছা, আমাদের ঘরেও কি নতুন অতিথি আসছে নাকি? মানে? না, এই যে তুমি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলে, এটা তো। আকাশ আর কিছু বলতে পারে না। তার আগেই আমি বলি, আপনার এই বাজে কথা বন্ধ করুন। আমার মাথা ব্যথা করছে, এই আর কি। ও আচ্ছা, আমি ভাবলাম আমিও মনে হয় অরুণ ভাইয়ের মতো বা। চুপ করেন। আর একটাও কথা বললে আপনার মুখে সুপার গ্লু লাগিয়ে দিব। আজব, কি এমন বললাম আমি? আর তুমি আমাকে এখনো আপনি করে কেন বলো? তুমি বলতে কি গায়ে জ্বালা ধরে? আপনি চুপ করবেন? এত বলার পরেও আপনি করে কেন বলো? হয়েছে, হয়েছে আপনার, এখন আসতে পারেন। আবার? আচ্ছা ঠিক আছে, আসতে পারেন এখন। থাকো তুমি, আর বাসাতেই আসবো না। এটা বলে আকাশ বাহিরে চলে যায়। আমিও আর কিছু না বলে আবারও শুয়ে থাকি। রাতের খাবার খেয়ে সবাই যার যার রুমে ঘুমাতে চলে যায়। রাত তখন 10টা বাজে। আকাশ এখনো আসেনি। তখন যে বের হয়ে গেল, আর কোনো খোঁজ নেই। রুমের লাইটটা অফ করে শুয়ে আকাশের কথাই ভাবছিলাম। তখনই অনুভব করলাম পেছন থেকে কেউ জড়িয়ে ধরে রেখেছে। কোথায় ছিলেন এতক্ষণ? একটু কাজ ছিল। ফোন দিয়ে তো বলতে পারতেন একবার। অভিমান হয়েছে বুঝি? খেয়েছেন? হুম, বাইরে থেকে খেয়ে আসছি। ঠিক আছে, ঘুমান এখন। কি হয়েছে? এভাবে কথা বলছেন কেন? কিছু না। ঠিক আছে। চিন্তিত মুখে আমি আর মামনি বসে আছি অপারেশন থিয়েটারের সামনে। সময় কত তাড়াতাড়ি চলে যায়। সময়কে এক জায়গায় আটকে রাখার সাধ্য কারণ নেই। সময় চলবে তার নিয়মই। কখনো নিয়মের বাহিরে গিয়ে সময় থেমে থাকবে না। এর মাঝেই কেটে গেছে 8 মাস। বিকালে আমি, মামুনি আর রুষা আপু বসে গল্প করছিলাম। হঠাৎই আপুর ডেলিভারি পেইন শুরু হয়। এই সময় বাসায় আমরা তিনজন ছাড়া আর কেউ নেই। বাবাই অফিসের কাজে বাহিরে গেছে। আকাশ, অরুণ ভাইয়াকে ফোনে পাচ্ছিলাম না। তখন মামুনি ড্রাইভার আঙ্কেলকে ফোন দিয়ে তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসতে বলেন। তারপর আমি আর মামুনি রুষা আপুকে হাসপাতালে নিয়ে আসি। আব্বু আম্মুকে ফোন দেওয়া হয়েছে, তারা চলে আসবে কিছু সময়ের মধ্যেই।
আসার সময় আকাশের ফোনে অনেকবার কল দিলাম, রিসিভ হলো না। হয়তো কাজের চাপে আছে, তাই মেসেজ করে দিয়েছি হাসপাতালে আসার জন্য। এইসব ভাবছিলাম, তখন দেখি আব্বু আম্মু আসলো। কিরে মা, রুষার কি অবস্থা এখন? এখনো কিছু জানা হয়নি। চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আবার কিছু সময় সবার মাঝেই নীরবতা চলছে। অপারেশন থিয়েটারের দরজা খুলতে সবাই ওই দিকেই তাকিয়ে আছে। নার্সের কোলে সদ্য জন্ম নেওয়া ফুটফুটে একটা শিশু। আমি এগিয়ে যেতেই নার্স বলল, কংগ্রাচুলেশন, ছেলেবাবু হয়েছে। আমি বাচ্চাটিকে নার্সের থেকে কোলে তুলে নিলাম। তার ছোট ছোট চোখ পিট পিট করে আমার দিকে তাকিয়ে আছে। পাশ থেকে আব্বু বলল, আমার মেয়ে কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, উনি সুস্থ আছেন। একটু পর কেবিনে দিব, তখন দেখা করতে পারবেন আপনার। এটা বলেই নার্স চলে যায়। আমি বাচ্চাটাকে মামুনির কোলে দিতে গেলে মামুনি বলে আব্বুর কাছে দিতে। আব্বু কোলে নিয়ে আজান দেন, তারপর মামুনি কোলে দেয়। এর মাঝে দেখি আকাশ আর অরুণ ভাই চলে আসছে। অরুণ ভাই বাচ্চাটাকে কোলে নিয়ে তো কান্নাই করে দেয়। কিছু সময় পর রুষা আপুকে কেবিনে দেওয়া হয়, তখন সবাই দেখা করি। 4 দিন পর আজ আপুকে বাসায় নিয়ে আসা হয়েছে। বাচ্চার নাম রাখা হয়েছে রিশান। আপু এখনো পুরোপুরি সুস্থ হয়নি, সিজার করা হয়েছে, তাই সময় মতো সময় লাগবে সুস্থ হতে। দেখতে দেখতে কেটে গেছে 6 মাস। রিশান এখন একটু একটু করে বসা শুরু করেছে। এখন আমার সারাদিন কাটে রিশানকে নিয়েই। কি মিষ্টি একটা বাচ্চা, কি মিষ্টি করে হাসে। বোনের বাচ্চাকে নিজের বাচ্চা মনে করা, এটা তো আমাদের প্রতিটা খালার অধিকার। আর বাচ্চারাও মায়ের পরে খালার কাছেই মায়ের মতো ভালোবাসা পায়। যদিও মা মাই হয়, মায়ের মতো আর কেউ হয় না। তারপরও খালারা সবার থেকে একটু বেশি ভালোবাসে। এইসব ভাবছিলাম, তখনই আকাশ আমার সামনে তুড়ি বাজিয়েতেই ভাবনা থেকে বেরিয়ে আসলাম আমি। তখন আকাশ বলে, কি এত ভাবছিলেন মহারানী? কই কিছু না তো। ঠিক আছে, রেডি হয়ে নাও, ঘুরতে যাব। কি, আজকে সূর্য কোন দিক থেকে উঠছে? নিজে থেকে বলছে ঘুরতে নিয়ে যাবে। আচ্ছা থাক, যাওয়া লাগবে না। আরে না না, আমি যাচ্ছি রেডি হতে। তারপর রুমে এসে একটা নীল শাড়ি বের করে নিলাম। আকাশ নীল পাঞ্জাবি পরেছে, তাই আমিও নীল শাড়িই পরলাম। নীল শাড়ি, 2 হাতে কাচের নীল চুড়ি, চুলগুলো খোলা, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। এতটুকুই যথেষ্ট ছিল, আর কিছু লাগবে না। 1 ঘন্টা পর রুম থেকে বের হয়ে আসলাম। আমাকে দেখে আকাশ মুখ হা করে গেছে। কি হয়েছে, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? পুরাই নীল পরি রাখছে, মানুষের নজর লাগবে যে আমার পরীর ওপর। কি যে বলো না। হয়েছে, এখন চলো। আমি আর আকাশ দুজন দুজনের হাত ধরে নদীর পাড় দিয়ে হাঁটছি। আমার হাতে এক গুচ্ছ লাল গোলাপ। আসার পথে আকাশ কিনে দিয়েছে। একটা জায়গায় এসে দুজনেই নদীর পাড়ে ঘাসের উপরে বসি। আমি আকাশের এক হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখি। আকাশ বলে, কখনো ছেড়ে যাবে না তো? হুম, কখনোই না। তুমি যেতে চাইলে আমি যেতে দিব না। আকাশের কাঁধ থেকে মাথাটা তুলে বলি, তাই নাকি? জি ম্যাডাম, কারণ আপনি একান্তই আমার। আমার থেকে দূরে যাওয়ার কথা ভাবলেও তোমার পাটা ভেঙে রেখে দেব। আমি টুপ করে আকাশের গালে একটা চুমু দিয়ে বলি, যাব না তো কখনো। তারপর আবার আকাশের কাঁধে মাথা রাখি। এক হাত দিয়ে আকাশ আমাকে জড়িয়ে নেয়, তারপর আলতো করে কপালে একটা চুমু দেয়। মনে হচ্ছে এইভাবেই সারাটা জীবন কাটিয়ে দেই। সময়টা যদি এই জায়গায় থেমে যেত, তাহলে কতই না ভালো হতো।